জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় দায়ী দেশগুলো পর্যাপ্ত অর্থায়ন করছে না, সেমিনারে নীতি নির্ধারকদের ক্ষোভ। সহজে তো অর্থ আসবে না, অর্থ না আসলে আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব। ওনারা যদি দেখেন যে কি হচ্ছে সচক্ষে, তাহলে বুঝবেন যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা হচ্ছে। দারিদ্র্যের হিসেবে উল্টো পথে চলছে অর্থনীতি। বিজনেস ফোরামের সভায় ডক্টর হোসেন জিল্লুরের মন্তব্য, উন্নয়নের নতুন বয়ান তৈরির পরামর্শ। উদ্যোক্তাদের কাছে এসআইবিএল এর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন। একীভূত হলে আমানতকারীর স্বার্থ সুরক্ষা হবে না। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় উন্নত ও দায়ী দেশগুলো পর্যাপ্ত অর্থায়ন করছে না, এমনকি প্রতিশ্রুত অর্থের ছাড়ও দেয়া হচ্ছে না। পিকেএসএফ আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান নীতি নির্ধারকরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের $29 বিলিয়ন বেশি তহবিল প্রয়োজন বলে জানান বক্তারা। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির দিক থেকে বাংলাদেশ নবম, জনসংখ্যার হিসেবে দ্বিতীয়। অথচ বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য কোনোভাবেই দায়ী নয়। নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স মিডিয়া ট্রেনিং এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন শুধু অর্থনৈতিক ক্ষতি ডেকে আনছে না, সামাজিক খাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্যপাত্য বৈশ্বিক অঙ্গনে যথাযথভাবে উঠে আসছে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ক্লাইমেট চেঞ্জ আপনার রিজিওনাল ইনস্টেবিলিটি তৈরি করে। আমাদের আশেপাশে যে এই ধরনের সোশ্যাল টেনশন বা এগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জ জড়িত। এই জিনিসগুলো আমরা যদি অ্যাড্রেস না করি, তাহলে যেটা হবে যে অনেকটা ইস্যুগুলো ভবদহের মতো চাপা পড়বে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির জন্য দায়ী দেশগুলো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত অর্থায়ন করছে না। উন্নত দেশগুলোও এই ইস্যুতে অনেকটাই উদাসীন বলে অভিমত অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। $20 বিলিয়ন আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেরিয়ে যায়। 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে। আর অতএব সহজে তো অর্থ আসবে না, অর্থ না আসলে আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ যে ধরনের ক্ষতির শিকার হচ্ছে তা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান পিকেএসএফ এর চেয়ারম্যান। পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, উনি বিশ্বাস করেন না। ওনার পার্টির অনেকেই যারা পৃথিবী চালান, ওনারাও বিশ্বাস করেন না যে ক্লাইমেটের এরকম একটা ইম্প্যাক্ট হতে পারে। এটা চলছে সারা বিশ্বে, আমরা জানি। এবং ওনারা যদি দেখেন যে কি হচ্ছে সচক্ষে, তাহলে বুঝবেন যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক তহবিলের পাশাপাশি নিজেদের সামর্থ্যও জোরালো করার পরামর্শ দেন বক্তারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দারিদ্র্যের হিসেবে বাংলাদেশের অর্থনীতি উল্টো পথে হাঁটছে। বিগত সরকারের আমলে বৈষম্য প্রতিনিয়ত বেড়েছে, গুরুত্ব হারিয়েছে পরিসংখ্যান। এমন মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সকালে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দেন তিনি। এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ করা হয়, গত 15 বছরে যোগ্য ব্যক্তির পরিবর্তে পকেট কমিটি দিয়ে এখানে কাজ চলছে। ব্যবসায়ীদের কল্যাণের চেয়ে রাজনৈতিক তোষামোদিতে বেশি ব্যবহার হয়েছে এই সংগঠন। তাই দ্রুত এফবিসিসিআই নির্বাচন দিয়ে এই বণিক সমিতিকে কার্যকর করার আহ্বান জানান বক্তারা। এ সময় হোসেন জিল্লুর রহমান বলেন, সবাই আত্মতুষ্টিতে ভুগছে, অথচ বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তন নিয়ে কাজ হচ্ছে না। আগের চেয়ে গতি কমেছে অর্থনীতির। এ সময় উন্নয়নের নতুন বয়ান তৈরির পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। বেকারত্বের ছদ্ম বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে। আপনি তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তৃতীয়ত, সরকারি আরেকটা সমীক্ষা কয়েকদিন আগে বের হলো, প্রাথমিকে ঝরে পড়ার হাত বেড়ে গেছে। তার মানে হচ্ছে যে বাস্তবতা কিন্তু আমরা আগাচ্ছি,
সেটার সাথে কিন্তু ইভেন আগাচ্ছিও না, সেই ধরনের সঙ্গতিপূর্ণ নয়। রুগ্ন একটি ব্যাংকের সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এতে সংকটের সুরাহা হবে না, বরং আরও জটিল হবে পরিস্থিতি, এমন দাবি করেছেন SIBL এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রেজাউল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয়, 2017 সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে যায় অন্যের কাছে। মূলত তখন থেকেই সংকটের শুরু। জানান, আগের পর্ষদ ভেঙে নতুন করে 4 জন স্বতন্ত্র পরিচালক ও 1 জন উদ্যোক্তা পরিচালক নিয়োগ দেয় সরকার। তবে আগের পর্ষদ ভেঙে নতুন এই সিদ্ধান্ত ব্যাংকটিকে আরও দুর্দশাগ্রস্ত করেছে। পর্ষদে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই অনভিজ্ঞ। প্রকৃত উদ্যোক্তাদের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ দিতে হবে। জানানো হয়, ব্যাংক একীভূত হলে আমানতকারীদের অর্থের সুরাহা হবে না। ব্যাংকের সাথে অযৌক্তিকভাবে একীভূত করার চেষ্টা করছে, যা ব্যাংকের সকল গ্রাহক ও বিনিয়োগকারীর জন্য মারাত্মক ক্ষতিকর হবে। পরিচালনার দায়িত্ব যদি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের হাতে ন্যস্ত করা হয়, তাহলে খুব দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় সোশ্যাল ইসলামী ব্যাংক তার গ্রাহকের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে পারবে। সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি। ফিরিয়ে দেওয়া হচ্ছে আমানতকারীদের অর্থ। ঠিক তখনই এই আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ করতে চায় বাংলাদেশ ব্যাংক। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে আমানতকারীদের কাউন্সিল। বলা হয়, প্রতিষ্ঠানটি পরিচালনায় 2021 সালে পর্ষদ গঠন করে দেয় হাইকোর্ট। তারপর এ পর্যন্ত খেলাপি ঋণ আদায় হয়েছে 200 কোটি টাকা। অর্থ ফেরত পেয়েছে 1000 আমানতকারী। শেয়ার বাজারেও অন্তর্ভুক্ত হয়েছে এই প্রতিষ্ঠান। সবকিছুই যখন নেতিবাচক, ঠিক তখন এই প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দিতে চায় বাংলাদেশ ব্যাংক। ব্রিফিংয়ে বলা হয়, যদি বন্ধই হয় তাহলে নিঃস্ব হবে লক্ষাধিক আমানতকারী, বেঁচে যাবে এই প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাটকারীরা। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী প্রতিষ্ঠান পিপল লিজিংয়ে হাজার হাজার লক্ষাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে তাদের আমানতের অর্থ ফেরত না পেলে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দাবি, তিনি এই হাজার হাজার আমানতকারীদের সম্পূর্ণ আমানত ফেরত দিবেন। অন্যথায় হাইকোর্টের অর্ডারে যে কোম্পানিটি চলছে, এটা যাতে ভালোভাবে চলে তিনি সহযোগিতা করবেন, বন্ধ করবেন না। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডে নতুন স্তরের গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ড্রিলড স্টিম টেস্ট শেষে প্রোডাকশন টেস্টের জন্য 3 নং কূপ প্রস্তুত করা হয়েছে। গ্যাস ফিল্ড সূত্র জানায়, ফিল্ডের পুরাতন 3 নম্বর কূপে সম্প্রতি নতুন স্তর খনন ও পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়। প্রতিদিন এই স্তর থেকে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানায় ফিল্ড কর্তৃপক্ষ। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডে মোট 11টি কূপ রয়েছে। গত 12 জুলাই কূপের ওয়ার্ক ওভার কাজ শুরু হয়। প্রায় 73 কোটি টাকা ব্যয়ে এই ওয়ার্ক ওভার করে বাপেক্স। কারখানার নাম সততা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, অথচ ভেতরে চলে সম্পূর্ণ অসৎ কার্যক্রম। বিভিন্ন ধরনের কেমিক্যালের রং, পুরা মোবিল ব্যবহার করে তৈরি হচ্ছে গাড়ির নকল স্টিয়ারিং পাওয়ার মোটর অয়েল। পানি বিশুদ্ধিকরণের কথা বলে লোকচক্ষুর আড়ালে নকল গিয়ার অয়েল তৈরি করে কম মূল্যে বাজারজাত করা হয়। দুপুরে চট্টগ্রামের বহদ্দারহাটের মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাতে নাতে এমন কারসাজি ধরা পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের টিমের হাতে। অনৈতিক এসব কাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা ও 2 লাখ টাকা জরিমানা করে সংস্থাটি। এছাড়া পানিতেও পাওয়া গেছে বিভিন্ন ময়লা আবর্জনা। এসব পানি বিশুদ্ধিকরণ প্রক্রিয়াতেও নেই কোনো ল্যাব কিংবা BSTI এর অনুমোদন। আমরা শক্ত আঠালো ধরনের কিছু সাবস্টেন্স পেয়েছি, মোবিলের মতো, পোড়া মোবিলের মতো একটা উপাদান আমরা পেয়েছি, আর রং পেয়েছি। কিন্তু ওনাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি, ওনারা এটা সম্পূর্ণরূপে দায় এড়িয়ে বলতেছে যে এটা অন্য কেউ ওনাদের এখানে করছে। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতে পণ্য রপ্তানির পরিমাণ। কিছুদিন আগেও এই বন্দর দিয়ে শুধু অপরিশোধিত রাইস ব্রান তেল ভারতে রপ্তানি করা হলেও এখনও যাচ্ছে বিস্কুট, ম্যাঙ্গো জুস, ঝুট কাপড় সহ বিভিন্ন বেকারি পণ্য। রপ্তানিকারকরা বলছেন, সীমান্তের ওপারে উদ্ভিদ সঙ্গ নিরোধ অফিস না থাকায় কৃষিজাত পণ্য রপ্তানি করা যাচ্ছে না। হিলি স্থলবন্দর একসময় সীমান্তের ওপার থেকে আমদানি করা পণ্য আসতো, এখন পণ্য রফতানিও হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন ভারতের সীমান্তে উদ্ভিদ সঙ্গ নিরোধ অফিস স্থাপন করা হলে কৃষিপণ্য রফতানিতে গতি আনবে। বিষয়টি ভারতীয় হাই কমিশনারের অফিসে দৃষ্টিতে আনা হয়েছে। আমরা হিলি দিয়ে অনেক আইটেম, অনেক দ্রব্য আমরা রপ্তানি করতে সক্ষম, কিন্তু তাদের অফিস না থাকার কারণে আমরা সেটা পারছি না। তো আমাদের সহকারী হাই কমিশনার মহোদয় উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অচিরেই ভারতের বালুরঘাটে একটা কোয়ারেন্টাইন অফিস সহ যাবতীয় পরীক্ষাগার স্থাপন করবেন এবং অল্প সময়ের মধ্যেই আমাদের হিলি স্থলবন্দর দিয়ে ব্যাপক হারে রপ্তানি হবে বলে আমরা আশা করছি। এই ধারাটা যদি চলমান থাকে তাহলে আমাদের হিলি পোর্ট থেকে এক্সপোর্টের পরিমাণ আরও বাড়বে, আমরা বৈদেশিক মুদ্রা আরও অর্জন করতে পারবো এবং প্রচুর পরিমাণে এক্সপোর্ট করা সম্ভব। হিলি কাস্টমসের তথ্য মতে গেল জুলাই মাসে হিলি স্থলবন্দর দিয়ে ৭৬ ট্রাকে ৫২,২৮৯ টন বিভিন্ন পণ্য ভারতে রফতানি হয়েছে। প্রায় $৬.৫ লাখ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। অ্যাসেসমেন্ট করে যত তাড়াতাড়ি সম্ভব পোর্ট থেকে পণ্যটা বের করে দেই, যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়। এতে আমাদের রপ্তানিটাও আশা করি বাড়বে। আমরা আশাবাদী যে হিলি স্থল কাস্টমস স্টেশনে দিন দিন যে হারে রপ্তানি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের যে জাতীয় রিজার্ভ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বলছেন সহায়ক অবকাঠামো তৈরি হলে ক্রমান্বয়ে পণ্য রফতানি বাড়বে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। পাহাড়ে বাড়ছে বিদেশি ফলের চাষাবাদ। বিশেষ করে খাগড়াছড়িতে মশলা জাতীয় ফল আলু বোখরার পরীক্ষামূলক চাষে সাফল্য পেয়েছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। চাষাবাদ বিস্তৃত করতে কৃষকদেরও দেয়া হচ্ছে চারা। শীতপ্রধান দেশের এই ফলটির বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। একসময়ের বন জঙ্গলে ঘেরা পরিত্যক্ত, অনাবাদী ও পতিত পাহাড়ি টিলায় শোভা পাচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফল। বিশেষ করে নজর কাটছে আলু বোখারা। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে লাগানো গাছে ফলন দেখে স্থানীয় চাষিরাও আগ্রহী হচ্ছে। অনেকে বাজারজাত করে আর্থিকভাবে লাভবান। প্রতি বছরে আমরা এই আলু বোখরা সারা গুটি কলম করি, বিক্রি করি। ফলন মোটামুটি ভালো হয়। মোটামুটি একটা গাছে 20-30 কেজি ওই ধরনের মতো হয়। আমি এখানে ওই যে অফিসের আলু বোখরা হাত করতেছে। 4 বছর আগে বাড়ি আলু বোখারার গ্রাফটিং চারা পরীক্ষামূলকভাবে গবেষণা কেন্দ্রে লাগানোর 3 বছরের মাথায় ফলন জাগাচ্ছে নতুন সম্ভাবনা। স্থানীয় চাষিদেরকেও দেয়া হচ্ছে চারা ও পরামর্শ। আমরা যেহেতু মনে করছিলাম তার থেকে আরো ভালো উৎপাদন হয়েছে। উৎপাদন হওয়ার পরে আমাদের অর্থ কেন্দ্রে বিভিন্ন পরিদর্শক এবং কৃষক আসা যাওয়া করে, তারা যখন দেখে তারা খুবই আশাবাদী হয়েছে এবং আমাদের সাথে যোগাযোগ করে অনেকে চারা সংগ্রহ করেছেন। পাহাড়ের মাটি ও অনুকূল আবহাওয়া এই ফল চাষের উপযোগী, ফলে এটি লাভজনক ও সম্ভাবনাময় খাত হতে পারে বলছেন এই কর্মকর্তা। আমরা যদি আমাদের দেশেই আলু বোখারাটা আমরা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের পাহাড়ি এলাকার কৃষকরা যেমন স্বাবলম্বী হবে, তাদের পুষ্টি নিরাপত্তা যেমন নিশ্চিত হবে এবং তাদের অনুর্বর জমিগুলোও আবাদের আওতায় আসবে। ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, বিভিন্ন ফ্যাট, প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ ফল আলু বোখারা ব্যবহৃত হয় পোলাও, বিরিয়ানি, জ্যাম, জেলি, আচার, পায়েস ও বোরহানি সহ মুখরোচক খাবার তৈরিতে। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। লোহিত সাগরের নিচে অবস্থিত টেক জায়ান্ট মাইক্রোসফটের বেশ কয়েকটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ব্যাহত হচ্ছে ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ। এই ঘটনায় হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সাগরের তলদেশের এই কেবলের মাধ্যমেই ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম অ্যাজুর ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে গাজা ও দখলকৃত পশ্চিম তীরে আড়ি পাতার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। লোহিত সাগরের তলদেশের প্রায় 14 লাখ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টেক জায়ান্ট মাইক্রোসফটের ফাইবার অপটিক কেবল বিশ্বজুড়ে যা ব্যবহৃত হয় বাণিজ্য, আর্থিক লেনদেন, স্বাস্থ্য ও শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবায়।
শনিবার সৌদি আরবের জেদ্দার কাছাকাছি বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি সাবমেরিন কেবলের সংযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম অ্যাজুর ক্লাউড কম্পিউটিং এর পরিষেবা। ব্যাহত হয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ। বিবৃতিতে এ দুঃসংবাদ দিলেও দুর্ঘটনার কারণ স্পষ্ট করেনি মাইক্রোসফট। বলা হয়েছে মধ্যপ্রাচ্য বাদে খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়নি অন্যান্য দেশের সংযোগ। দ্রুতই এ জটিলতা কাটিয়ে উঠবে তারা। প্রাথমিকভাবে সাবমেরিন কেবলের এ বিচ্যুতিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করা হলেও এর দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিতে স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয় বিদ্রোহী গোষ্ঠীটি। দি গার্ডিয়ান সহ ব্রিটিশ ও ইসরায়েল ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে আড়িপাতা ও হামাসের সম্ভাব্য অবস্থান নির্ণয়ে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং পরিষেবাটি ব্যবহার করা হয়। যদিও এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মাইক্রোসফট। 2024 সালের শুরুর দিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুতিরা লোহিত সাগরে আন্ডারসি কেবলে হামলা চালানোর পরিকল্পনা করছে। সে সময় কয়েকটি কেবল বিচ্ছিন্নের ঘটনাও ঘটেছিল, কিন্তু সে যাত্রায় দায় অস্বীকার করেছিল বিদ্রোহী গোষ্ঠী হুতি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।